আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের নতুন সূর্য দেখতে দেখতে আমরা আজকে চলে যাচ্ছি টোকিও থেকে অনেক অনেক দূরে ইয়ামাগাতা প্রিফেকচারে। এবার ট্রিপ দিচ্ছি 6 জন মিলে এবং আমাদের প্ল্যান হচ্ছে 2 দিনের। প্রথম দিন ইয়ামাগাতা এবং পরের দিন চলে যাব ফুকুশিমা প্রিফেকচারে। আর এই যে স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন, এটা বানিয়ে নিয়েছে আমাদের সোহানি ভাবি। বরাবরের মতোই আমরা খাবার দাবার সাথে করে নিয়ে যাচ্ছি। যাই হোক, কফির কাপে চুমুক দিতে দিতে আমরা কিন্তু অনেকটা চলে এসেছি। এই যে চারপাশে কিন্তু অলরেডি বরফ দেখা যাচ্ছে। ভালো কথা, আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকজন কমেন্ট করেছেন আগের মতো ভিডিও কেন দিচ্ছি না। আমার এত ছোট একটা চ্যানেল, এর মধ্যেও যে আপনারা কয়েকজন আমাকে মনে রেখেছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে বিষয়টা হচ্ছে আগের মতো ভিডিও দেওয়া হয়ে উঠছে না, কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে জীবনে। যেহেতু আমার বেবি হয়েছে, প্লাস আমি ফুল টাইম জব করি, তো সব কিছু মিলিয়ে আসলে সময় করতে পারছি না। তবে যেহেতু এই ভিডিও বানানো আমার অনেক শখের একটা বিষয়, তো হয়তো সামনে আবার রেগুলার হতে পারি, জানি না আসলে। প্রায় 2 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা কেবল কারে উঠতে পেরেছি। পার পারসন আমাদের খরচ পড়েছিল এখানে 4600 ইয়েন করে। এবং ফাইনালি আমরা কিন্তু রূপওয়েতে চড়ে গেছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যতটা উপরে উঠছি, ভিউ মাশাআল্লাহ তত বেশি সুন্দর। ইয়ামাগাতা প্রিফেকচারের এই জাও রূপওয়েতে ওঠার অন্যতম কারণ ছিল স্নো মনস্টার্স দেখা। এই রূপওয়েটার আসলে 2টা স্টেপ আছে। প্রথম স্টেপে উঠলে হচ্ছে ভিউ সুন্দর, বাট মনস্টার্স খুব একটা দেখা যায় না। একেবারে টপে গেলে তখনই হচ্ছে স্নো মনস্টারে দেখা পাওয়া যায়। এই যে অলরেডি কিন্তু একটু একটু দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে স্নো মনস্টার্স দেখতে পাওয়া যায় যদি হচ্ছে সানি ওয়েদার থাকে। সৌভাগ্যবশত আমরা হচ্ছে যখন রূপওয়ে করে যাচ্ছিলাম তখন সানি ওয়েদার ছিল। আলহামদুলিল্লাহ আমরা অসাধারণ ভিউ পেয়েছি। কিন্তু এখানে আর কি যেটা দেখলাম, ম্যাক্সিমাম সময়ই হচ্ছে ওয়েদার আর কি ভালো থাকে না। অনেক বেশি স্নোফল হয়, তো যার কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশ সময়ই আর কি এই মনস্টারের দেখা মিলে না। দেখুন কি দুর্দান্ত অবস্থা, মনে হচ্ছে না এক একটা বিশাল আকারের দৈত্য দাঁড়িয়ে আছে। বরফ পড়তে পড়তে এক একটা গাছের কিন্তু এরকম ভিউ হয়েছে। এটা হচ্ছে একেবারে উপরে। এখানে দাঁড়িয়ে আসলে কিছু ছবি তুলতে চাচ্ছিলাম আমরা, কিন্তু এত ভয়ঙ্কর রকমের ঠান্ডা আর হচ্ছে বাতাস ছিল, সেখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। মজার ব্যাপার হচ্ছে, ব্যাক করার সময় আমরা আর কোনো ভিউই দেখতে পাইনি। এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা দেখা যাচ্ছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর এই শীতকালে 4টার দিকে যেহেতু সন্ধ্যা হয়ে যায়, তো দিন আসলে খুবই ছোট। খানা দানা যেতে যেতে সোহানি ভাবের বানিয়ে আনা মজাদার পুলি পিঠা খাচ্ছিলাম, সাথে ছিল সমুচা। আর দুপুরের খাবারটা আমি এনেছিলাম, সেটার কোনো ক্লিপ ছবি কিছুই নাই। সবাই এত ব্যস্ত ছিলাম তখন, এক ফাঁকে খেয়ে নিয়েছি। তো আমরা এখন ইয়ামাগাতা থেকে ছুটছি ফুকুশিমার দিকে, রাতে ওখানে স্টে করব। এবারে আমরা হোটেল বুক করেছি একটা পুরাতন জাপানিজ স্টাইলের বাড়ি, যেটা হচ্ছে এয়ারবিএনবি থেকে আমাদের বুক করা হয়েছে। কিছু চা কফি এখানে রাখা ছিল। এই চায়ের মিনি প্যাকটা দিয়ে যদিও আমরা পরদিন সকালবেলায় দুধ চা খেয়েছিলাম বানিয়ে। আর এসেই আমরা হচ্ছে কিচেনে চলে এসেছি, যেহেতু রাতের খাবার হচ্ছে মেরিনেট করে নিয়ে এসেছে আমাদের ডোনা আপা। সেই রান্না হচ্ছে। আর এই হোটেলের বেস্ট পার্ট ছিল হচ্ছে খেলনাগুলো। এগুলো পেয়ে আমাদের বাচ্চারা অনেকক্ষণ ব্যস্ত ছিল, আমরা একটু আরাম করতে পেরেছি। বাই দ্য ওয়ে, এর মধ্যেই তৈরি হয়ে গেছে ডোনা আপার বিখ্যাত ছোলা এবং মুড়ি। খুবই মজা ছিল। হ্যাঁ, সেটাই। আমাদের ফ্রাইড চিকেন হচ্ছে। চলুন আপনাদেরকে একটু কিচেনটা দেখাই। এখানে আসলে অনেক কিছু রাখা আছে, আপনার প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই এখানে রাখা আছে, ওভেন থেকে শুরু করে ইলেকট্রিক হিটার। আর এখানে তারা কার্টুন চলতেছিল। থালা বাসন, হাঁড়ি পাতিল থেকে শুরু করে রেফ্রিজারেটর সবই আছে। সো এখানে এসে রান্না বান্না করে খাওয়া যাবে, এই আর কি।
আসলে কিচেন আছে এরকমই একটা বাসা আমরা খুঁজছিলাম আর কি। যেহেতু এখানে আশেপাশে হালাল খাবার দাবার কোথায় আছে না আছে আমরা জানি না, সো আমরা চাচ্ছিলাম যেন এখানে এসে মানে মিনিমাম কিছু হলেও রান্না করে খেতে পারি। যাই হোক, সকাল হয়ে গেছে। সকালবেলায় আমরা এই দুর্দান্ত চা খেয়ে বের হয়ে পড়েছি। আর এই যে একটা সুন্দর ক্যাসেল দেখতে পাওয়া যাচ্ছে, যেটার নাম হচ্ছে সুরুগা ক্যাসেল। আর একটু সামনে আসতেই আমাদের চোখ আটকে গেল এখানে। দেখুন, এখানে কিন্তু অর্ধেক পানি বরফ হয়ে আছে। যাই হোক, আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ইনোওয়াশিরো লেক। সত্যি বলতে গাড়ি যত সামনের দিকে যাচ্ছিল, রাস্তার দুপাশের ভিউ দেখেই আর কি আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। পরবর্তীতে একটা জায়গায় আমরা নেমেও পড়ি। এখানে আমরা কিছু ছবি টবি তুলেছি এবং দেখতে দেখতে আমরা লেক ইনোওয়াশিরোতে চলে এসেছি। কি দুর্দান্ত ভিউ, তাই না? আর এই লেকটার সৌন্দর্য আমার মনে হয় আরও বাড়িয়ে দিয়েছে এই সাদা হাঁসগুলো। আমি ইন্টারনেটে ছবি দেখে পাগল হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। এখানে আসার পরে হঠাৎ করে আর কি স্নোফল অনেক বেড়ে গিয়েছিল। যদিও দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তবে ঠান্ডার জন্য আর কি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকা যায়নি। তো ইতোমধ্যে দুপুর হয়ে যাওয়ায় আমরা চলে এসেছি সুশি খাওয়ার জন্য। যেহেতু 2 দিনের ট্রিপ, অনেক বেশি খাবার দাবার তো আসলে নিয়ে আসা সম্ভব হয় না। তো আমরা প্ল্যান করেছি যে পরদিন দুপুরবেলায় আমরা হচ্ছে সুশি খাবো। সুশি খেতে এলে আমি অবশ্য ফ্রাই আইটেম বেশি খাই, আর হচ্ছে যত রকমের সুশি আছে ওগুলো হচ্ছে আরিফ বেশি ট্রাই করে। আমি আসলে খুব একটা খেতে পারি না, 2-1টার পরে। যাই হোক, এরপরে আমরা খুবই ছোট একটা গ্রামে চলে এসেছি, যেটার নাম হচ্ছে ওউচিজুকু। এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক আগের জাপানের এদো পিরিয়ডের ট্র্যাডিশনাল গ্রামের বাড়িগুলো যেমন হতো আর কি। আর এই বাড়িগুলোর চাল হচ্ছে ছনের তৈরি। আর দেখুন, বরফ পড়ে এত সুন্দর ভিউ তৈরি হয়ে আছে এখানে। মনে হচ্ছিল সাদা শুভ্র কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। সুবহানাল্লাহ, যতই দেখছিলাম আর কি ততই মানে মুগ্ধতার শেষ নেই। বাচ্চাদেরকে তাদের বাবার কাছে গাড়িতে রেখে আমরা মেয়েরা একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটার জন্য। খুব ইচ্ছা করছিল বরফ নিয়ে ঘাটাঘাটি করি, কিন্তু খালি হাতে আসলে বরফ বেশিক্ষণ ধরাই যায় না, মানে হাত মনে হচ্ছিল বাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বিদায় নিয়ে নিচ্ছি। এই ট্রিপটা সত্যি অসাধারণ ছিল। আমাদের আসলে সবারই খুবই ভালো লেগেছে এবার। আশা করছি আপনারা কিছুটা হলেও উপভোগ করেছেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও যদি সময় পাই তাহলে নতুন কোনো ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ।